নীল চিরকুট, লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 41। খাওয়া শেষে দীর্ঘ এক ভাত ঘুমের পর বড় মামার সাথে দেখা করলো নাদিম। বড় মামা এইমাত্রই পরিষদ শেষে ফিরেছে। ভাঙা ঘুমে ভেজা ক্লান্ত শরীরটা নিয়ে বৈঠক ঘরে বারান্দায় বসেছে। চোখে মুখে আগের থেকেই জৌলস। মামার সামনে বেতের মোড়ায় বসে কৌতূহলী চোখে সর্বটা পর্যবেক্ষণ করলো নাদিম। আপনার শরীরটা বোধহয় খুব একটা ভালো না যাচ্ছে না। বড় মামা চোখ মেলে তাকালেন। বয়স হচ্ছে। ততটাও হয়নি, ডাক্তার দেখান। বড় মামা মাথা নেড়ে নিশ্চুপ রইল। বড় বড় দম নিয়ে গ্লাসের শরবতটুকু এক চুমুকে শেষ করলেন। মিষ্টি নিয়ে কি বলছিল ফোনে? বড় মামার জবাব না দিয়েই বলল, তোমার চেহারা দশা দেখে আমাদের বংশের ছেলে বলে মনে হচ্ছে না বাবা। মাথায় পাখিরা, গালে দাড়ি গোফের জঙ্গল, কি এক অবস্থা। ঢাকা শহরে গুন্ডামি করে বেড়াও নাকি? নাদিম হাসলো। বড় মামার ক্ষীণ চোখে চেয়ে রইলেন। নাদিমের পুরো ঠোঁট জোড়ার দিকে খুবই পরিচিত সেই হাসি। আমি তো আপনাদের বংশের ছেলে নই মামা, আমার বংশ ভিন্ন। বড় মামা কিছুক্ষণ চুপ থেকে নাদিমকে লক্ষ্য করলো। মায়ের বংশ নিয়ে নিজের বংশ নয়? হয়তো তো কথা নয়। বড় মামা বিড়বিড় করলেন, আমি মতিনকে বলে দিচ্ছি, বাড়ি এসে চুলদারি ছেটে নিয়ে যাবে তোমার। ভদ্রলোক ভদ্রলোকদের এইভাবে থাকতে নেই। নাদিম মাথাটা ঘন ঘন চুলগুলো ঝাঁকিয়ে বলল, সে দেখা যাবে। আপনি বরং মিষ্টির কথাই বলুন, ওর জন্যই তো জরুরি তলব। কেন ডেকেছেন? বড় মামা চড়া চেয়ারটায় গা এলিয়ে দিলেন। অত তারা কিসের? আজই তেলে বিশ্রাম নাও, কাল সকালে না হয় কথা হবে। কাল সকাল পর্যন্ত তো থাকতে পারছি না মামা। আসার সময় ফেরার টিকিট করে এসেছি, সন্ধ্যার ট্রেন, রাতেই ঢাকা পৌঁছাতে হবে। বড় মামা অবাক হয়ে বললেন, সে কি, এতদিন পর এলে আজই ফিরে যাবে? কিছুদিন থাকো, টিকিটের ব্যবস্থা আমি করে দিব। টিকিট কোনো ব্যাপার না বড় মামা, ব্যাপারটা আমার ঢাকা ফেরা নিয়ে। বন্ধুরা অপেক্ষা করছে। নাদিম উত্তরটা বড় মামার ঠিক পছন্দ হলো না। বিষাদ মুখে বললেন, বন্ধুরা অপেক্ষা করলেই ছুটতে হবে নাকি? থাকো কদিন, গ্রামগঞ্জে ঘুরে বেড়াও। নাদিম জবাব না দিয়ে চুপ রইল। ধীর কণ্ঠে বলল, মিষ্টির কি হয়েছে? কেন ডেকেছেন? বড় মামা এবার যেন হঠাৎ আগের রূপে ফিরে এলেন। ক্ষীণ বুদ্ধি খেলে চোখে মুখে বললেন, তোমার বোন যে এবার কলেজে ভর্তি হয়েছে জানো? কথাটা বলেই উত্তরের অপেক্ষা করলেন তিনি। জানো না? জানি। জানার প্রয়োজনও বিশেষ ছিল না, কিন্তু এই ব্যাপারটা ভিন্ন। মিষ্টি বড় হয়েছে, ওর একটা বিয়ের ব্যবস্থা করা আবশ্যক। নাদিম ভুরু কুচকে চেয়ে রইল। মিষ্টির বিয়ে? ওই ছোট পুচকে মেয়েটার বিয়ে? ওর কি আদৌ বিয়ের বয়স হয়েছে? এই তো সেদিন লাল ফ্রক পরে বোকা বোকা চোখে চেয়েছিল মেয়েটি। নাদিম মিষ্টি কথাটা মনে করার চেষ্টা করলো। মনে পড়ছে না। সে কবে দেখেছিল সেটাও মনে পড়ছে না। নাদিম চিন্তার মুখে চোখটা বড় মামার মুখের দিকে স্থির রইল। বড় মামা উত্তরের অপেক্ষা করলো না। খানিকটা নড়ে চড়ে উঠল নাদিম। সুলা বন্ধ করে এসো। রক্ত কথা বলে বাবা, এই মেয়ের বিশ্বাস আছে। তখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে বলা যায় না। অকপটে কথাগুলো বলল মামা। মেয়েটার বিয়ে দিতে পারলে আপদ বিদেয় হয়। নাদিমের চল শক্ত হলো। বিষময় খেলে গেল চোখ জোড়ায়। সে রেগে যাচ্ছে। বড় মামাকে ধরে বেধর পেটাতে ইচ্ছে করছে। শালা পিচাস। নাজিমেরকে বিরক্ত মুখে বসে থাকতে দেখে মৃদু হাসলেন বড় মামা। ভারী বুদ্ধিদীপ্ত চোখে তাকালেন। সে কুণ্ঠিত চোখে দুটোর দিকে চেয়ে নাদিমের কি ঘেন্না হলো। হওয়ার ওই কথা। নাদিম মানুষের পর্যবেক্ষণ করে মজা পায়। প্রকাশ্য অপ্রকাশ্যে গালি দিতে বোধহয় পেয়ে পায় তার, কিন্তু ঘেন্না করে। নাদিম সূক্ষ্ম চোখে চেয়ে বড় মামার মনের ভাব বোঝার চেষ্টা করলো। বড় মামা চকর শ্রেণীর কাউকে ডেকে নিয়ে একটা আনতে বলছে। তার চিন্তার ভান বলে দিচ্ছে, আজকাল বিয়ের বাজার খুবই সোজা নয় বাবা। তারপরও মেয়ে হলো জারজ। জেনে শুনে জারজ মেয়েকে ঘরের বউ কে করবে শুনি? টাকা পয়সা দিয়ে পার করা ছাড়া আর কোনো উপায় নেই। নাদিমের বিরক্তি মুখে বসে থাকতে দেখে মামা ব্যস্ত কণ্ঠে বলল, তোমার ওই সব ঝামেলায় জড়াতে হবে না বাবা। যেমন আছো তেমনই থাকো। ব্যবস্থা যা করার সব আমি করব, কিন্তু টাকা পয়সার ব্যাপারটা তোমারও দেখতে হবে। মেয়ের ভাই যেহেতু তুমি, সেই হিসাবে দায়িত্ব তোমার আছে বই কি। এই মেয়ের সাথে পাচ্ছে না থেকে বহুত টেনেছি আমি। আর কত? আমারও তো দুটো মেয়ে আছে। অত টাকা পয়সা আমি বা কোথায় পাবো বাবা? বড় মামার উদ্দেশ্য এবার স্পষ্ট বুঝলো নাদিম। চল শক্ত করে চুপচুপ চেয়ে রইল বড় মামার থলথলে মুখের দিকে। তুমি
তুমি তো বাবা বছরে এদিকে পাও মারাও না, কোথায় কি করে আল্লাহ মাবুদ জানে। তাই বলছিলাম কি, তোমার নামে বাবা যে 4 একর জমি রেখে গিয়েছে, সেই জমিটা বরং ছেড়ে দাও, অযথা পড়ে আছে, এগুলো বিক্রি করে মিষ্টির বিয়েটা। বলতে বলতে থেমে গেল বড় মামা। সামনে বসে থাকা ছেলেটা চল শক্ত অকপট চাহনি দেখে হঠাৎ চমকে গেলেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে যেন আদিবকে ভ্রম মনে হলো তার। নাদিম কাগজটা বড় মামা কোলের ওপর ছুঁড়ে দিয়ে দৃঢ়কণ্ঠে বলল, মিষ্টির কথা ভুলে যান মামা, ওর বিয়ের বয়স হয়নি। নাদিমের কণ্ঠে আদিবের সেই অকপট ভয়হীন কণ্ঠের আভাস পেয়ে কিছুক্ষণ কথা খুঁজে পেল না বড় মামা। সম্মেহীনের মতো নাদিমের মুখের দিকে চেয়ে রইলেন। কিছুটা ততস্থ হয়ে শান্ত কণ্ঠে বললে, বয়স হয়নি, বিয়ের বয়স পার হয়ে যাবে, তুমি খোঁজও নিবে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো দায়িত্ব নেই, তো অযথা বোঝা বইতে যাব কেন? তোমারই বা কি প্রয়োজন? তুমি টাকার ব্যবস্থা করে দিয়ে যাও, বাকিটা আমি দেখব। নাদিম দৃঢ় কণ্ঠে বলল, মিষ্টির বিয়ে নিয়ে আর কোনো আলোচনা না হয় ভালো হবে বড় মামা, ওর বিয়ের বয়স হয়নি। বড় মামা চাপা রাগ নিয়ে বললেন, ওর বিয়ের বয়স হয়েছে কি না হয়েছে তুমি শেখাবে আমায়? কখন খোঁজ নিয়েছো ওর? আজ হঠাৎ বোনের প্রতি এত দরদ কেন? নাদিম শান্ত কণ্ঠে বলল, আপনি কদিন খোঁজ নিয়েছেন ওর? আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, খুব বেশি দিন বাঁচবেন না বলেও মনে হচ্ছে। শেষ বয়সে সে আপাতত হিসেবি চিন্তা ভাবনা বাদ দিন, বিশ্রী কুটলিতা আর কত। বড় মামা হতভম্ব হলো। তার গ্রাম, তার বাড়িতে বসে অকপটেই ছিলি কি বলছে? কি বলতে চাইছো তুমি? আমি মানুষ? আমি অমানুষ? আমি অমানুষ হলে তোমার ওই জারজ বোনকে এতদিন দেখে রাখতাম? সেটা তো আমারও প্রশ্ন, কেন দেখে রাখছেন? আপনি তো দেখেননি। এইটুকু বলেই থামলো নাদিম। হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, মিষ্টির চোখে কোনো চাইল্ড হাউসে থাকে না, তাই না মামা? আপনি ওকে সরিয়ে দিয়েছেন, কোথায় ও? বড় মামা থমথম খেয়ে গেল, আতকে ওঠে সাদা হয়ে গেল মুখ। অবাক হয়ে খেয়াল করলেন এই দুদিনের বাচ্চা ছেলেটি ক্ষণিক সমীহ করছে তার মন। নাদিম শাক্ত চোখে চেয়ে রইল। বোনের প্রতি প্রগর কোনো টান কোনো কালে উপলব্ধি হয়নি তার। সঙ্গত কারণে আজ সুখ দুঃখ কোথাও কখনো চিন্তা হয়নি, তবুও আজ হঠাৎ ভীষণ রাগ লাগছে তার। সামনে বসে থাকা লোকটিকে রড দিয়ে পিটিয়ে চামড়া ফাটিয়ে দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে। বিষগ্ন সন্ধ্যা মিলিয়ে রাত নেমেছে শহরে। শরতে ঝিঝি করা বাতাসে উঠছে পূজার খয়েরি শাড়ির আঁচল, গোছানো চুলগুলো ক্ষণে ক্ষণে আশ্রে পড়ছে ক্লান্ত মুখটিতে। চাঁদের আলোয় মোমের পুতুলের মতো স্নিগ্ধ লাগছে তার মুখশ্রী। অন্তদাঁতের ছাদটা যেন বেশ খোলামেলা, বাতাস হয় খুব। আমার খুব পছন্দ হয়েছে। রঞ্জন রেলিং ঠেসে দাঁড়িয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। আমারও খুব পছন্দ হয়েছে। পূজা বুঝতে না পেরে ভুরু কুচকালো। ভুরু উঁচিয়ে বলল, কি তোমাকে? রঞ্জনের ঠোঁটে প্রসন্নের হাসি। পূজা হেসে অন্যদিকে তাকালো। রঞ্জন বুক ভার করে শ্বাস টেনে নিয়ে পূজার সামনে এসে দাঁড়ালো। রঞ্জনকে কাছাকাছি এসে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকালো পূজা, চোখে যেন হাজার খানেক প্রশ্ন। দমকা বাতাস এসে গাছি চুল আশ্রে পড়লো পূজার কপালে। আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে সম্মিলিত মুগ্ধ চোখে চেয়ে রইল রঞ্জন। হাত বাড়িয়ে রঞ্জনের চুলগুলো গুছিয়ে দিতে দিতে কপাল কুচকালো পূজা। আদুরে কণ্ঠে বলল, কি দেখছো? কি হয়েছে? রঞ্জন জবাব দিল না। আগের মতোই নির্বিশেষ চেয়ে থেকে হঠাৎ এক অদ্ভুত কাজ করে বসলো। পকেট থেকে সিঁদুর কৌটা বের করে পূজা সিঁথি রাঙিয়ে দিল। মোমের মতো ফর্সা খাড়া নাকের ডোকায় উজ্জ্বল হয়ে উঠল সিঁদুরের ফোঁটায়। মুখে ভর করলো গাঢ় মায়া। কপালে লেপড়ে থাকা সিঁদুর প্রিয়তমার প্রতি প্রতিমা যেন লুফে নিয়েছে তা। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। প্রতিটি চুরি আলাদা করতে করতে নির্বিশেষেই বলতে লাগলো। রঞ্জনের দিকে চেয়ে থেকে পূজা ধীর কণ্ঠে ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। হতভম্ব শেষে ফুটলো গাঢ় কোমলতা ঠোঁটে। তারপর দীর্ঘ বিচ্ছেদের অসহনীয় সুর। এতদিন কঠোর নিয়মে সামনে রাখা পূজা এবার ডুকরে কেঁদে উঠল। রঞ্জনের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল। রঞ্জন আলতো হাতে সামলে নিল তাকে। ভালোবাসার প্রতিমাটিকে বুকের মাঝে লেপটে নিয়ে ঘন চুলে ঠোঁট জোবালো। ভীষণ আবেগ নিয়ে বলল, ভালোবাসি। পূজার কান্নার আওয়াজ যেন দৃঢ় হলো। দুহাতে খামচে ধরল রঞ্জনের পাঞ্জাবি, যেন ছেড়ে দিলেই ফুরিয়ে যাবে সে। তোমাকে বুক পকেটে ক্যারি করার ক্ষমতা থাকলে দুরন্ত হতো পূজা।
বিশ্বাস করো, বুক পকেটে যদি লুকিয়ে রাখা যেত আমি কখনো তোমাকে আমার পকেট থেকে সরাতাম না। পূজা মাথা তুলে তাকালো, ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে ভুরু কোঁচকালো। ঠাকুর শুধু আমার, তোমার নয়? হুম, আমার নয়। আমার ওইসবে বিশ্বাস নেই। তাহলে সিঁদুরে বিশ্বাস কি করে এলো? রঞ্জন হেসে বলল, সিঁদুরটা তোমার বাবার জন্য। সুন্দরী বউ রেখে দেশ ছাড়ছি, সিকিউরিটির প্রয়োজন আছে না? পূজার চোখ ছোট ছোট করে বলল, সবসময় ফাজলামি না? রঞ্জন হেসে ফেলে, পূজাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে আমি সিরিয়াস। পূজা প্রত্যুত্তর না করে চুপ করে রইল তার বুকে। রঞ্জন জোরে শ্বাস নিয়ে কৌতূহল মুখে কণ্ঠে বলল, এখন একটু কেঁদে নাও। কাল এয়ারপোর্ট, কিন্তু কান্নাকাটি চলবে না। কান্নাকাটি চলবে না আগামী 5 বছর। আমি ফিরলে আমাকে জড়িয়ে ধরে বাকি কান্না কাটবে। পূজা হেসে ফেলল। পর মুহূর্তে বাস্তবতা কি এত সহজ? কেঁদে কেটে ভাসিয়ে দিল রঞ্জনের বুক। মেয়েটা যখন মারা গেল, এক লাইন স্কিপ গেছে। ঠিক সে সময় বাড়ি থেকে সামনে থেকে এসে দাঁড়ালো একটা লম্বাটে ছায়া। ল্যাম্পপোস্টে ফিকে আলোয় যেন ক্লান্ত দেখালো তার মুখ। রাস্তার পাশে শুয়ে থাকা নেড়ি কুকুরে দুটো ঘেউ ঘেউ করে উঠলো, এলাকা মাথায় তুললো। রূপালী চাদরটা কারো ভালোবাসার কারো সাক্ষী হলো। লাজুক মুখ লুকাতেই শুভ্রতা মেঘের ছায়ায়। কালো পাঞ্জাবির গায়ে ক্লান্ত যুবকটি বাড়িতে প্রবেশ করতেই ঝিমিয়ে থাকা আড্ডাটা যেন চড়া হয়ে উঠল। 11টার ঘরে পৌঁছাতে ঘড়ির কাঁটার যেন নিমেষেই সন্ধ্যা নেমে এলো। উচ্ছ্বসিত কলরবে মুখরিত হলো বন্ধু বান্ধব। মেয়েটা যখন মারা গেল তখন ঘড়িতে 12টা কি 1টা বাজে। অ্যাক্সিডেন্ট কেস, 10 দিন হাসপাতালে ভর্তি থেকে 11 দিনের মাথায় মৃত্যু। আরফান যখন শেষবার চেক আপ করলো তখন মেয়েটি বেঁচে ছিল, লাইফ সাপোর্ট নিঃশ্বাস নিচ্ছিল। বাট হঠাৎ করে কিভাবে মৃত্যুটা? আরফান মৃত্যু দেখে অভ্যস্ত। নিজের পেশার খাতিরে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু তার দেখতে হয়। এইসব আজকাল তার কাছে সহজই মনে হয়। রোগীর বাঁচার সংখ্যা কম, আপনার মেন্টালিটি প্রিপারেশন নেওয়া দরকার। এই 2 ঘন্টার মাঝে খারাপ কোনো দুঃসংবাদ আসতে পারে। আপাতত চাইলে এখনো লাইফ সাপোর্টে রাখতে পারেন, তবে লাভ বিশেষ হবে বলে মনে হয় না। আরফান কথাগুলো খুব প্রফেশনালি বলেছিল, সবসময় যেমন বলে ঠিক সেভাবে। কিন্তু সামনে বসা ছেলেটি হতভম্ব, অসহায়, দৃষ্টি যেন তার কপটে শক্ত আহা না হারল। পুরো সময় ছেলেটা দিশারা চোখে আরফানের দিকে চেয়েছিল, একটা কথাও বলল না। এক সময় আরফানের সন্দেহ হলো ছেলেটা কি তার কথা বুঝতে পারছে না। আরফান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আপনি ঠিক আছেন? ছেলেটা এক দৃষ্টে চেয়ে রইল ঝকঝকে গ্লাসের দিকে, জবাব দিল না। আদৌ কিছু বুঝতে পারলো কি না কে জানে। ছেলেটির চোখে মুখে অসহায়ত্ব, দিশেহারা ভাব। হঠাৎ নম্রতার মুখটা ভেসে উঠল আরফানের চোখে। বুকে স্পষ্ট একটা ব্যথা ভর করলো। ছেলেটার বুভ্রান্তের মতো চেম্বার থেকে বেরিয়ে গেল। সেই ব্যথাটা রয়ে গেল যেন। মাংস খামচে ধরলো আরফানের বুকে। শুরু হলো অস্থিরতা, বিষময় নিয়ে খেলে গেল গোটা ডাক্তারি জীবনে। এই প্রথম তার রোগীর মৃত্যুতে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এমনটা তো হওয়ার নয়, হয়নিও কখনো। তবে আজ কেন? আরফান অস্থিরতায় হাঁসফাঁস করছে। কাজে মন বসছে না। ঘুরে ফিরে মন পড়ে যায় মৃত মেয়েটির মুখে। অন্তুকে বাসা থেকে ফিরা মাত্রই বিছানায় গা এলে দিয়েছে নম্রতা। সারাদিনের দৌড়ঝাঁপ, ঢাকা ফিরে ভাসর ঘর সাজানো, বন্ধুদের সাথে আড্ডা মিলিয়ে যেন গাটা এখন ক্লান্ত। দুটো চোখে ভর করেছে রাজ্যের ঘুম। ঠিক তখনই ফোনে ঘন্টি বাজলো। নম্রতা ঘুমের মাঝেই চমকে ফোনটা উঠালো। তন্নচ্ছন্নভাবে ডাক্তার নামটি দেখে বিস্মিত হলো। তড়িঘড়ি দেখলো একটা 20। আরফান যেখানে সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি ফোন দেয় না, সেখানে এত রাতে ফোন পেয়ে বেশ অবাক হলো নম্রতা। কেমন আছেন আপনি? বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল নম্রতা। হাব ভাব কাটিয়ে হঠাৎ করে এত রাতে বলতেই, না তা নয় ঠিক, বলে উঠল আরফান। আসলে নিদ্রার পক্ষ থেকে লাঞ্চের দাওয়াতটা দিতে। নিদ্রার পক্ষ থেকে লাঞ্চের দাওয়াত? কিছুটা অবাক হলো নম্রতা। আজ তো পারলেন না, কাল হবে? নম্রতা চুপ থেকে কাতর স্বর অনুরোধ করে
বসলো আরফান। প্লিজ। আরফানের কথার ধরন বারবার অবাক করে নম্রতাকে। আরফান কখনোই এতটা দুর্বল ছিল না। তাদের সম্পর্ক শুরু থেকে আরফানের চেয়ে নম্রতার দুর্বলতাই ছিল বেশি। নম্রতায় কাছে আসার চেষ্টা করতো, ভালোবাসার চেষ্টা করতো, পাগলামো বাচ্চামো সবটাই ছিল নম্রতা। তবে আজ হঠাৎ করে এই অস্থিরতা কেন? বেলি আর গোলাপে ঢাকা বিছানায় শান্ত ভঙ্গিমায় বসে আছে নীরা। অপরিচিত এক ঘরটা বেলি ফুলের তীব্র গন্ধে মোমো করছে। বেলি ফুলের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ লাগছে নীরার। খুব পরিচিত একজনের অপেক্ষায় হাত পা অবেশ হয়ে আসছে। বুকের ভেতর দামামা বাজছে হৃৎপিণ্ড। বন্ধু থেকে স্বামী হয়ে ওঠা মানুষটির সাথে কেমন ব্যবহার করবে ভাবতে অস্থির লাগছে। চিরতরে স্বামী স্ত্রীর মতো কিভাবে কাটাবে তাদের রাত, অন্তু কিভাবে তাকাবে তার দিকে, ভাবতেই যেন কেমন লাগছে নীরার। তবু এই অপেক্ষার বুঝি শেষ হচ্ছে না। বেলি আর গোলাপে শোভামণ্ডিত ঘরটা হালকা নীল আলো জ্বলছে। দরজার পাশে ছোট্ট টেবিলে ভিন্ন রঙের মোমবাতিও জ্বলতে দেখা গেল। নিশুতি রাত দ্বিতীয় প্রহরে গা ভাসাতে রাতের শান্ত ঝিকিমিকি শব্দে দফাদর করছে বুকের ভেতর। চারদিকে অস্বস্তিকর নীরবতা। সেই নীরবতা আরও বেশি গা ছমছম করে দেওয়ার জন্য হয়তো যথেষ্ট। ঘর জুড়ে বেলি ফুলের সুগন্ধ। এই একটি চিন্তা রেশ ধীরে ধীরে যেন অসংখ্য চিন্তার উকি দিচ্ছে নীরার মস্তিষ্কে। অন্তুর মনোভাব জানার ইচ্ছায় ছটফট করে উঠছে ভেতরটা। চিরতায় ওর স্বামীর মতো অন্তুও কি খুব ঘনিষ্ঠ হতে চাইবে আজ, নাকি দুর্ব্যবহার করবে তার সাথে? বন্ধু অন্তুকে নীরা চিনে। বন্ধু অন্তুর আঁকাগোড়া পড়ে ফেলার ক্ষমতা তার আছে, কিন্তু স্বামী হিসেবে অন্তু কি এরকম হতে পারে তার বিন্দুমাত্র ধারণা নেই নীরার মাঝে। নীরার হাজারটা কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে এলো অন্তু। ঘড়ির কাঁটা তখন 1:30 ছুঁই ছুঁই। অন্তু খুব স্বাভাবিক ভঙ্গিতেই দরজা আটকে ভেতরে ঢুকলো। দরজা ছিটকিনি দিতেই ফ্যানের সুইচ চাপলো। কয়েক সেকেন্ড বিলম্ব করে ভো ভো করে শব্দ করে ঘুরতে লাগলো বৈদ্যুতিক পাখা। অন্তু শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালো। টি টেবিলে থাকা পানির গ্লাসটি হাতে নিয়ে গলা ভেজালো। প্রতিটি কাজই সে করলো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে। নীরার দিকে তাকালো না। অন্তুকে ঘরে ঢুকতে দেখে অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ল নীরা। অন্তু শ্যামকালো মুখে বিবর্ণিত মায়ার নারী অহংকার সবটাই যেন ভেসে উঠেছে। নীরা বুঝতে পারল বুকের ভেতর শিরশির করছে গুচ্ছ গুচ্ছ অনুভূতির বহর। বন্ধু থেকে স্বামী বরণ করা মানুষটিকে অপলক চোখে চেয়ে হঠাৎ করে উপলব্ধি করবে এই মানুষটির প্রচণ্ড ভালোবাসা। অন্তু শেরওয়ানি খুলে রেখে আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করলো। নীরার সামনে বিছানায় একটি সুতির শাড়ি নিঃশব্দে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। পুরোটা সময় অন্তুকে গুটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিল নীরা। অন্তুর বেখেয়ালি চাহনি, প্রশস্ত কাঁধ, অনাবৃত রেশম বুক, কপালে কুঞ্চিত ভাঁজ, সবই যেন নীরার চোখে ধরা পড়ছিল। নীরাও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না। শুকনো মুখে কিছুক্ষণ বসে থেকে অন্তুদার শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানোর আগ মুহূর্তে অসহায় চোখে চেয়ে রইল সাদা টি শার্ট গায়ে অন্তুর পিঠে। মুখে সাজগোজ তুলে গোসল সেরে বেরোতে বেরোতে প্রায় 1 ঘন্টা লেগে গেল নীরার। ওয়াশরুম থেকে বেরোতে দেখলো অন্তু ঘুমাচ্ছে। বিছানায় ফুলের অংশ বিশেষও অবশিষ্ট নেই। ধবধবে সাদা চাদর, সাদা টি শার্ট গায়ে ঘুমিয়ে আছে শ্যামকালো এক যুবক। নীরা ধীর পায়ে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। বাম পাশে একজন শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখে ডান পাশে ঘেঁষে শুয়ে পড়েছে অন্তু। বাম হাতটা মাথার নিচে রেখে দিয়েছে, কপালের ওপর আড়াআড়িভাবে স্থান দিয়েছে সেই কপালটা কুঁচকো। নীরা বুঝলো তার বিছানায় অন্তুর পাশে ঘুমানোর অনুমতি আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলো। অভিমানে ভরা চোখে অন্তু দেখে চেয়ে রইল অল্প কিছুক্ষণ। বালিশ টেনে গুটিসুটি হয়ে শুতেই টপাটপ চোখে গড়িয়ে জল বেয়ে যেন বিছানার বালিশ ভিজিয়ে দিল। নিজের মনে প্রথম কোনো পুরুষের বিছানায় এসে এমন একটি অস্বস্তিতে কাঁদতে হবে তাকে কখনোই ভাবেনি। কতদিন ঘুমায় না নীরা। অন্তু না হয় এবার একটু ঘুম পাড়ানি ওষুধ হোক। সকালে ঘুম থেকে উঠে অন্তুকে বিছানায় পেল না নীরা। ঘড়ির কাঁটা তখন 8:30 ঘরে। নীরা ধরফর করে উঠে বসে হাত মুখ ধুয়ে বিছানা গোছালো। ঘড়িতে 9টা বাজতে চলেছে। কেউ ডাকতে এলো না। নতুন বউ হয়ে নিজে উদ্যোগ বাইরে যাওয়ার জন্যে বুঝে উঠতে পারলো না কি করবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্তু দুঃসম্পর্কে বোন দরজা থেকে বাইরে আসার জন্য ডেকে গেল। নীরা অস্বস্তিতে যেন অনিশ্চয়তা নিয়েই ঘর থেকে বেরোলো। রান্নাঘরের কাছে দাঁড়িয়েছিল অন্তু 2 ফুফু আর খালা। নীরাকে বেরোতে দেখে চোখ কপালে তুলে বলল, নতুন বউয়ের কি
এত ঘুমালে চলে নাকি? আমাদের সময় ফজরের ওয়াক্তেই মশলা বাটতে হতো, আর এখনকার বউরা কি করে? নীরা কাপড় ঠিক করে মাথা নাড়ল। অন্তর বড় ফুপি গামলা ভরা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ধরিয়ে দিয়ে বললেন, এগুলো বেটে ফেলো তো, তোমাদের তো বউ ভাতে হচ্ছে না। আর আজকে পত্রপাঠ বিয়ে হচ্ছি সব। যার আগে বইয়ের হাতে রান্না খেতে হবে না, হাঁসের মাংস মরিচ বাটা দিয়ে রাঁধবা। বড় ভাবি দুপুরে অন্তর বউ রাঁধবে, আপনার ছুটি। কড়াইয়ে খুন্তি চালাতে চালাতে মুখ ফেরালেন জাহানারা। থমথমে মুখে নীরার দিকে একবার পর্যবেক্ষণ করলেন, আবারও নিজের কাছে মনোযোগ দিলে। মুহূর্তের মধ্যে যেন নীরা শিলানোড়া ধরিয়ে দেওয়া হয়েছে। নীরা টু শব্দ না করে মশলা বাটতে বসলো। কাল নম্রতার ছোঁয়া ফিরে যাওয়ার আগে জোরপূর্বক কয়েক লোকমা খাইয়ে রেখে গিয়েছিল তাকে। তখন মানসিক চাপ আর চিন্তায় খেতে পারেনি নীরা। গা গোলাচ্ছিল, মাথাও ঘুরছিল। এখন ক্ষুধার জ্বালা পেড়ায় যেন পেট ছিঁড়ে যাচ্ছে, পেটের পেশিতে চিনচিন ব্যথা করছে। এভাবে কেউ মশলা বাটে? সারা পাটায় ছড়িয়ে ফেলেছো দেখি। কাজের মিলছিল জানো না? অনেক সময় হলে শাশুড়ি একদম মুখ গুজে দিত, আমাদের স্বর্ণ দিয়ে সুন্দর করে মশলা বাটো। এটা কোনো কাজের ধরন হলো? এমন হাজার হাজার কথায় বুকটা যেন ঝাঁঝা হয়ে উঠল নীরার। হঠাৎ করে মায়ের মুখটা ভেসে আসলো। বাবা মা যাওয়ার পর হঠাৎ করে অভাব অনটনে পড়ে গিয়েছিল। কত টানাপোড়েনে জীবন কাটিয়েছে, খেয়ে না খেয়ে দিন কাটেছে। এত কিছুর পরও মেয়ের দুটোর বুকে আগলে ধরে রেখেছিল মা। সময় অসময়ে ঝাঁঝালো ভারী কথা শুনিয়েছে ঠিকই, কিন্তু পর মুহূর্তে মমতা দিয়ে আগলে নিয়েছে। চোখের ওপর কড়া রোদের ঝাপটা আসতেই ঘুম ভাঙল নাদিমের। পায়ের দু আঙ্গুল দিয়ে জানালার পাল্লাটা ঠেলে দিয়ে বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুলো। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে পরে ঘুমানোর চেষ্টা গেল। মাথা ঝিমঝিম করছে। খুব আগে ফালতু একটা স্বপ্ন দেখে মেজাজটা চটে গেছে। স্বপ্নে মামা হাসতে হাসতে রক্তবমি করে পৃথিবী ভরিয়ে ফেলেছে। মানুষ কখনো হেসে হেসে রক্তবমি করে এ জানা ছিল না নাদিমের। মাথার চুলগুলো ঝাঁকিয়ে বেখাপ্পা পাশের বিছানা তাকাতেই চমকে উঠল নাদিম। চোখ বড় বড় করে তাকিয়ে বুকে থুতু দিল। বিশাল হাই তুলে বিশ্রী একটা গালি দিয়ে বলল, ডর দেখাইছিলি শালা। অন্তর জবাব না দিয়ে কপাল কুঁচকে তাকালো। পায়ের জুতোটা নাদিমের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর ভাষা ভয়ঙ্কর বাজে হচ্ছে দিন দিন। এত অশালীন গালি মানে আমি মনেও আনতে পারিনি কোনোদিন। নাদিম দাঁত বের করে হাসলো। জুতোটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে বলল, আরে মামা, আমি সিঙ্গেল মানুষ হয়ে ঘুম থেকে উঠতেই পারলাম না, আর তুই বাসর টাসর সেরে ধানমন্ডি থেকে শাহবাগ চলে এলি। বা রাতে কি ঘটলো? কথা বলেই ভুরু না চাইয়ে নিঃশব্দে হাসলো নাদিম। ঘড়ি দেখ বলদ, অলমোস্ট 1:30 বাজে। তুই উঠছিস নাই, সূর্য ওঠে নাই এমন নয়, এতক্ষণে 10 বার বাসা করে ফেলা যাবে। অন্তর কথায় শব্দ করে হেসে উঠল নাদিম। অন্তর চোখ পাকিয়ে বলল, হাসছিস কেন? নাদিম হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। কোনোরূপ হাসি চেপে বলল, রাতে তাহলে এই ঘটলো 10 বার? আমাদের নিরু তোর বউ বইলা কিছু কইতে পারতাছি না, মনোভাব বুঝানে প্লিজ। কথা বলে হঠাৎ দৌতের মতো হাসি দিল নাদিম। অন্তু পাশ থেকে বালিশ ছুঁড়ে মেরে বাজে একটা গালি দিল। নাদিমের হাসি যেন আরো বিস্তার হলো। ঠিক সে সময় রুমের ভেতর এলো রঞ্জন, হাতে খাবারের ব্যাগটা টেবিলের ওপর রেখে বিছানার ওপর বসলো। উঁচু হয়ে জুতো খুলতে খুলতে বললে, এভাবে হাসছিস কেন, কি হয়েছে? নাদিম হাসি চেপে উঠে বসলো। অন্তু চোখ রাঙিয়ে তাকায় আবার হেসে ফেললো। রঞ্জন পুরো ঘটনা রসিয়ে রসিয়ে শুনতে শুনতে নিঃশব্দে হাসতে লাগলো। নাদিম বিছানা থেকে টুপ করে নেমে উকি দেয় খাবারের ব্যাগটির দিকে। ব্যাগের ভেতর উকি দিয়ে বলল, কাহিনী কি? রঞ্জন সোজা হয়ে বসলো, হেসে বলল, পূজা পাঠিয়েছে, আমার মাও প্যাক করে দিল। সব মিলিয়ে এত খাবার হয়ে গেছে। সন্ধ্যার ফ্লাইট, ভাবলাম আজকে লাঞ্চটা আপাতত একসাথেই খাই। নমনীরা খায় না বলে মাংস আনিনি। রোস্ট মাংসের ঝোল রেস্টুরেন্ট থেকে নিলেই হবে। নাদিম ততক্ষণে ঢাকনা খুলে ফেলেছে। আলুর একটা টুকরো তুলে মুখে দিতে হাত চাটতে শুরু করলো। অন্তু বালিশে ঠেস দিয়ে বেশ আয়েশ করে বসলো। উচ্ছলে সে বলল, সোয়া থাকতে বলতো, এই তুই হাত ধুয়ে দিয়েছিস, দাঁত ব্রাশও করিসনি, ছি কি জঘন্য। অন্তর কথার বলার ঢং দেখে হেসে ফেলল রঞ্জন। ফোন বের করতে করতে বলল, নমরে ফোন লাগাই। হলে তো
ঢুকতেই পারবে না। সোয়াকে নিয়ে লেকের পাড়ে চলে আসতে বলি, ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল রঞ্জন। অন্তুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু নীরু? অন্তর মুখটা চুপসে গেল। কিছুক্ষণ চুপ থেকে বসে বলল, ফোন দিয়ে জিজ্ঞেস কর, আসতে চাইলে আমি গিয়ে নিয়ে আসবো। নাদিম আলুর টুকরো চিবোতে চিবোতে বলল, আসতে চাইলে মানে কি? অবশ্যই আসবে। আর ফোন দেবো মানে কি? তোর বউ, তুই ফোন দিবি? রঞ্জন রে কস কেন? অন্তু ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, বউটানোস কেন? বউ বাড়িতে এখন তো নয়, এই মুহূর্তে তোদের যা আমারও তাই। আর দাওয়াত তো রঞ্জনের, তাহলে আমি কেন ফোন দিব? নাদিম কিছু বলতে গিয়েও বলল না। দুজনই 3বার ফোন দেওয়ার পরও নীরা ফোন হাতে পেল না। নাদিম রঞ্জনকে প্রশ্ন করলো। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তুর দিকে। অস্বস্তিতে পড়ে গেল অন্তু। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিয়ে বলল, আমার দিকে তাকিয়ে আছিস কেন? বাড়ি ভর্তি মেহমান, নতুন বউকে এভাবে বের হতে দেবে বলে মনে হয় না। বড় ফুপু তো কিয়ামত করে ফেলবে। আমাকে কেউ কিছু বলবে না? ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নের মুখোমুখি ওকে হতে হবে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল। নাদিম রক্তিম মুখে চেয়ে রইল, কিছু বলল না। দুপুরে খাকা রোদে রিকশায় বসে অপেক্ষা করছে আরফান। ঘামে ঘরমুক্ত সাদা শার্ট। আজ নম্রতা তাদের বাসায় যাবে বলে হাসপাতাল থেকে সোজা নম্রতাকে রিসিভ করতে এসেছে সে। শরীরে 1 টন ক্লান্তি। নম্রতাকে সময় দিতে আজ দুপুরে কিছুটা ছুটি নিয়েছে। কয়েকদিন যাবৎ ঘন ঘন ছুটি নেওয়ায় হালকা ঝাঁঝালো কথাও শুনতে হয়েছে তাকে। মেজাজ খানিকটা চটে আছে। ব্যাপারটা তার ব্যক্তিত্বের সাথে তীব্রভাবে যায় না। ফর্সা গা যেন রাগে ফুটে আছে লাল হয়ে। রিকশার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল নম্রতা। আরফান একটু হেসে বলল, কি হলো, উঠুন। নম্রতা অপরাধী দৃষ্টিতে তাকে দৃষ্টি ফিরিয়ে নিল। আরফান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা আমতা আমতা করে বলল, আজ না যাই। আরফান অবাক হয়ে বলল, মানে? কাল তো আপনি নিচে রাজি হলেন, তাহলে আজ কেন? নম্রতা প্রচণ্ড অপরাধ বোধ নিয়ে বলল, আসলে রঞ্জন চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে জানি না। আজকে দুপুরটাও। নম্রতার কথার মাঝখানে থামিয়ে দিল শীতল কণ্ঠে বলল আরফান, ফাইন। নম্রতা বুঝলো আরফান রেগে গিয়েছে। নম্রতা মৃদু কণ্ঠে বলল, সরি, আপনি কি রাগ করলেন? আরফান অত্যাধিক শীতল কণ্ঠে বলল, না। নম্রতা কিছু বলবে বুঝতে পারছে না, অসহায় চোখে চেয়ে রইল। আরফান থমথমে রক্তিম মুখে দেখে বুঝলো আরফান কতটা রেগে গেছে। নম্রতা কথা গুটিয়ে নিবে, কিছু বলবে তার আগে রিকশা চালককে তাড়া দিয়ে জায়গা ছাড়লো আরফান। ভদ্রতা স্বরূপ একবার বিদায়ও পর্যন্ত নিল না। নম্রতার মুখ কালো হয়ে রইল। সাথে সাথেই বেজে উঠল ফোন। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলো সে। বন্ধুরা অপেক্ষা করছে। এই আকাশে চড়ে বেড়ানো 6 রঙা উচ্ছ্বাস ঘুড়ি আজ সময়ের আলতলে ক্লান্ত। আজও তারা একই সুতায় গাঁথা। ভিন্ন স্বাদে ঘুড়িগুলো আজও একই টানে মত্ত। তবুও কোথাও একটা ছন্ন ছাড়া টঙ্গা। মনে প্রাণে কাছে টানলেও দূরত্বের শঙ্কা। নতুন সম্পর্ক, নতুন সময়, নতুন আকাশে উড়ার এক তারা নিয়ে যেন সবাই আবার নতুনভাবে এক জায়গায় হয়েছে। এক সুতোয় নিজেদের বাঁধতে ব্যস্ত হয়েছে। শেষ বিকেলে গোধূলি হানা দিয়েছে দরজায়। এক টুকরো সোনালি রোদ এসে পড়েছে থালা বাসন দেওয়ার সিংহে। জলের কল খোলা। চুরি টুংটাং শব্দ তুলে থালা বাসন ধুচ্ছে নীরা। ছোট ছোট দুষ্টু চুলগুলো অবহেলায় ভরে আসছে তার কপালে। নীরা ভেজা হাতে ঘোমটা টানলো মাথার। কণ্ঠনালী শুকিয়ে আসছে। বুক আর পেট চিনচিনে ব্যথা শুরু হয়েছে। ঘন্টা খানেক হলো। এতক্ষণ মানুষের রান্না জোগাড় করার পর খাওয়ার জোগান দিয়েছে। সকাল থেকে মুখে তোলার সুযোগ পায়নি একটি খাবার। জাহানারা 2বার একবার খাবার কথা বললেও এত মেহমানের মধ্যে খালা ফুপু শাশুড়ির ভিড়ে খেতে বসার সাহস হয়নি নীরার। এমনকি খুন্তির পর খুন্তি ঘোটাতে ঘোটাতে ব্যস্ত ছিল সে। বড় ভাবি, অন্তুর বউ নাকি অন্তু থেকেও বয়সে বড়। এটা কোনো কথা? আমাদের বংশের ছেলেদের এই একটা সমস্যা, চোখে পট্টি বেঁধে মেয়ে পছন্দ করে। বাপ মায়ের সাথে যুদ্ধ করে বিয়ে করলে তখন কচি মেয়ে বিয়ে করবে কিভাবে? তা না, ধামরা মেয়ে পছন্দ করে বসে আছে। মেয়ের চড়ি। নীরা আর দাঁড়ালো না। শব্দহীন পায়ে নিচের ঘরের দিকে পা বাড়ালো। দরজা ভিড়িয়ে বিছানার এক কোণে গিয়ে ফ্লোরে বসলো। চোখে দুটো টলমল করছে। বোবা কান্না বুকে জমা হয়েছে। বুকে প্রচন্ড ব্যথা করছে। শাড়ি লাল চলে মুখ গুজলো। কান্নায় ধমকে কেঁপে উঠলো পুরো শরীর। জীবনে প্রথমবারের মতো মনের কোণে আত্মহত্যার কথা আসলো। মরে গেলে কি মুক্তি পাবে নীরা? একটু স্বস্তি পাবে? ক্ষণিকের জন্য কি কেউ তাকে বুকে আঁকলে ধরে কাঁদবে? একটু বোঝার চেষ্টা করলো। নীরার কান্নার মাঝে ফোন বাজলো। বিছানার ওপর ফোন পড়ে আছিল। সেকেন্ডের মধ্যে হাত বাড়িয়ে তুললো। সাথে দেখতে পেল
নরম স্বরে কথা বলে উঠল রঞ্জন। নীরু বলছিস? নীরু স্ফুট কণ্ঠে বলল, 8 ঘন্টা পর আমার ফ্লাইট দোস্ত। তোর সাথে দেখা হলো না। যেতে চেয়েছিলাম তোর শ্বশুর বাড়ি, কিন্তু হলো না। তোর ফুপি শাশুড়ি নাকি খুবই কনজারভেটিভ। আমি গেলে আবার যদি কথা টথা শোনায়, তাই আর যায়নি। এটুকু বলেই থামলো রঞ্জন। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, খুব ভালো থাকিস নীরু। এই ছোট্ট প্রশ্নটাতেই হু হু করে কেঁদে উঠল নীরা। বুক ভাসা কান্না যেন তার বুকে এসে ভর করেছে। মুখ চেপে কান্না থামানোর চেষ্টা। কতদিন পর কেউ সত্যিকারের অর্থে তাকে ভালো থাকতে বলল। তুই ভালো থাকিস নীরু। এই একটি ছোট প্রশ্ন কতদিন যে শুনে না নীরা। কান্নার শব্দে আটকে উঠল রঞ্জন। ব্যস্ত হয়ে বলল, নীরু কাঁদছিস কেন দোস্ত? নীরা উত্তর দিল না। কান্নার শব্দ যা বোঝার বুঝলো রঞ্জন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের জীবনটা অবজেশন আর ভর্তি রে নীরা। এই অবজেশন আর কম, আরো বেশি। পার্থক্য এখানেই। তোরা বলিস আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুই না হয় এটাই মনে কর তোকে বেশি সবচেয়ে ভালোবাসে। নীরার কান্না থেমে গিয়েছিল। রঞ্জনের কথা থামতেই নাক টানল নীরা। রঞ্জনের কথা তার মনে ধরেছে। বন্ধু মহলের ঝকঝকে বিকালে আর মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠতেই আত্মহত্যার চিন্তা ঝেড়ে ফেলল নীরা। মনে যেন সুপ্তে অংশ বাড়িয়ে দিল এক নতুন ভালোবাসায়। নীরা বসে যাওয়া ফ্যাসফেসে স্বরে বলল, তুই চলে যাচ্ছিস। তুই চলে গেলেও আমাদের এভাবে বুঝাবে কে বলতো? রঞ্জন হেসে ফেলল। সবাই তো রইল বোকা। আমি তো যাচ্ছি কোথায়, খুবই জলদি ফিরবো। রঞ্জনের কথার মাঝে ফোন টেনে নিল কেউ। অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বলল, এই নিরুভিতু, দুপুরে খাইছিস তুই? রঞ্জনা স্টিচ দিছে। তুই তো ফাঁকা খাইলি মামা। আচ্ছা কান্দিস না, তোর জামাইয়ের কাছে খাওয়ান দিয়া দিতাছি। তাও নজর লাগাবি না, ভাতি মানুষের নজর লাগে বেশি, বুঝলি? নাদিমের কথা হেসে ফেলল নীরা। হঠাৎ করে উপলব্ধি করলেই ছোট ছোট হাসি বেঁচে থাকা খুবই কষ্টকর নয়। এদের ছোট ছোট যত্ন লোভে পড়ে হলেও বিষাক্ত জীবনে বেঁচে থাকতে চায় নীরা। লম্বা টানা বারান্দায় দাঁড়িয়ে আছে নম্রতা। চারদিকে ধূসর অন্ধকার হাতছানি দিয়েছে। একটু পরেই ঝুপ করে নেমে পড়বে নিশুতি অন্ধকার রাত। সামনে রাস্তায় জ্বলে উঠেছে ল্যাম্পপোস্ট। নীরবতা ছুটে চলেছে বিভিন্ন প্রকৃতির যান। নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ফোনের দিকে তাকিয়ে রইল। গত 2 ঘন্টা যাবৎ 3 বার আরফানকে ফোন দিয়েছে, কিন্তু সে ফোন ধরছে না। কিছুক্ষণ পর আবার কল দিল। অমনি ওই পাশ থেকে কল রিসিভ করে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। বলুন। নম্রতা কি বলবে ভেবে পায় না। কি করছেন? নম্রতার এই ছোট প্রশ্ন বুঝতে পেরে যেন বিরাট ভুল করে ফেলেছে সেই প্রশ্ন করে। ডিউটিতে আছি। ব্যস্ত? আরফানের সহজ স্বীকার অবধি হ্যাঁ। নম্রতা মুখ কাচুমাচু করে বলল, আপনি কি খুব রেগে আছেন? না। তাহলে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে আপনি ভয়ঙ্করভাবে রেগে আছেন। রাগ করে থাকবেন না প্লিজ। আচ্ছা। নম্রতার মন খারাপ হয়ে গেল। এর থেকে চিল্লাচিল্লি ধমকানি বোধহয় ভালো ছিল। আমাকে কাল আপনাদের বাসায় ঘুরতে নিয়ে যাবেন ডাক্তার? আরফান দায়সারাভাবে জবাব, ইচ্ছা হলে যাবেন, আমি ব্যস্ত। নম্রতা ফোন কেটে দিল। আরফানের এহেন ব্যবহারে কান্না পেয়েছে তার। ইট দিয়ে আঘাত করলেও বুঝি এতটা কষ্ট পেত না সে। নম্রতার ভাবনার মাঝে লাফাতে লাফাতে পাশে এসে দাঁড়ালো নন্দিতা। ভীষণ বিঘ্ন কণ্ঠে বলল, আচ্ছা আপু, তোমার সাইকোলজি বইয়ের এমন কোন মানসিক রোগের নাম লেখা আছে যে রোগ হলে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে ফেলতে ইচ্ছে হয়? নম্রতার চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে ডান হাতে কোমরে রেখে লাল করে তাকালো নন্দিতার দিকে। এভাবে তাকাচ্ছ কেন? নেই? না থাকলে বললেই তো হয়। নম্রতা কটমট করে বলল, দেখ নিন্দু, আমার মেজাজ খারাপ, জ্বালাবি না। নন্দিতা সামলা মুখটা যেন ঝিলকে গেল। কেন কেন? নম্রতা অপ্রস্তুত হলো। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল যেন নিন্দু। কি হয়েছে? ডাক্তারের সাথে ঝগড়া করেছো? এই ডাক্তার ভাইয়াটা কে? আচমকা প্রশ্নে থমকে গেল যেন নম্রতা। আমি চিনি না। এই ডাক্তার ভাইয়াটা কে? প্রশ্নটা করলো নম্রতার মা। মায়ের প্রশ্নে যেন থমকে গেল নম্রতা। বললাম আমি চিনি না আম্মু, তোমার পীর বাবার কসম। নম্রতার মা সরু চোখে তাকালো। নম্রতার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করলেন না তিনি। এই তুই প্রেম করছিস? এত বড় সাহস? এক্ষুনি তোর বাবাকে বলছি। মেয়ে ঢ্যাং ঢ্যাং করে প্রেম করাচ্ছে, বাবা নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। নম্রতা ছোট ছোট চোখ করে কটমট করে তাকালো বোনের দিকে।
যেতে যেতে মা সাই দিয়ে গেল, হ্যাঁ একদম প্রেম ফ্রেম চলবে না, এই জন্য বলেছি মেয়েকে চট করে বিয়ে দাও, পরে প্রেমে টেমে পড়ে দোষ দিবা আমার। নম্রতা বারান্দার দিকে চেয়ে মায়ের যাওয়ার প্রতিক্রিয়াটি দেখতে থাকলো, আর দুর্বৃত্ত মেয়েটার ফাজিল হয়েছে বলতে বলতে এগিয়ে গেল তার মা। অন্ত যখন বাসায় ফিরল তখন রাত 10টা কি 11টা বাজে। মেহমানদের প্রস্থানে বাড়ি এখন ফাঁকা। অন্ত বাড়িতে ঢুকে আশেপাশে তাকালো, কপাল কুঁচকে প্রশ্ন করলো, আম্মা আব্বা কই? আয়ন তখন দরজার ধারে দাঁড়িয়ে। ভাইয়ের প্রশ্নে দরজা থেকে সরে দাঁড়িয়ে সোফায় গিয়ে বসলো। টিভি চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, ঘুমাচ্ছে, টেবিলে তোমার খাবার দেওয়া আছে। অন্ত দরজা লাগিয়ে গিয়ে এবার টিভির দিকে তাকালো। ডিসকভারি চ্যানেল চলছে। সাদা চামড়ার একটা যুবক বিশাল একটা সাপ কোলে নিয়ে বসে আছে। অন্ত আগ্রহ পেল না, নিজের ঘরে গিয়ে লাইট জ্বালালো। বিছানার এক কোণে গুটিসুটি মরে বসে শুয়ে আছে তার বউ নীরা। দীর্ঘশ্বাস ফেললো সে। হাতে থাকা খাবারের ব্যাগটা টি টেবিলে রেখে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একবার নীরার দিকে তাকালো অন্ত। কয়েক সেকেন্ডে কপাল কুঁচকে গেলে নীরার সামনে গিয়ে দাঁড়ালো। হালকা নিচু হয়ে ডান হাতটা রাখলো নীরার কপালে। জ্বর নেই, চোখের কোনায় কান্নার চিহ্ন। অন্ত সরে দাঁড়ালো। শোবার ঘর থেকে বেরিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। আয়নকে উদ্দেশ্য করে বলল, সবাই খেয়েছে? টিভিতে মগ্ন থেকে আয়ন ছোট্ট করে জবাব দিল, তোর ভাবি খেয়েছে? আয়ন ফিরে নজর তাকিয়ে বলল, ভাবি মানুষটা তাদের পরিবারের নতুন। ভাবি শব্দটা তার সাথে অভ্যস্ত হতে খানিকটা সময় লাগবে তার। চট করে ভাবি সম্বোধন কেমন জানি গুলিয়ে ফেললো। আয়ন একটু ভেবে বলল, নীরা আপুর কথা বলছো? আমি দেখিনি খেতে। অন্ত দীর্ঘশ্বাস ফেললো। নিজের খাবারটা টেনে নিয়ে বলল, ওকে ডেকে তুলে খেতে বল। টেবিলের ওপর খাবারের প্যাকেট রেখে এসেছি, তোর রঞ্জনদা পাঠিয়েছে। আয়ন বিরক্তি নিয়ে বলল, তুমি ডাকলেও তো পারো। কেন, তুই ডাকলে কি মুখে ফসকা পড়ে যাবে? যাবে নাকি টিভি তুলে আছাড় মারবো? আয়ন ঝট করে উঠে দাঁড়ালো। অন্তর ভরসা নেই। কিছুদিন আগে আস্তে একটা টেলিভিশন ভেঙেছে সে, আবার ও ঘটনা পুনরাবৃত্তি হলেও মোটেও আর টিভি আসবে না এ ঘরে। আয়ন দ্রুত পায়ে অন্তর রুমে ছুটল। নীরা চোখ বুজে শুয়েছিল। আয়নের প্রথম ডাকে চোখ মেলে তাকালো, দুর্বল হাসি দিয়ে বলল, কিছু বলবে? আয়ন বিছানার ওপর বসলো। নীরার ফোনটা হাতে তুলে নিয়ে বলল, তুমি রাতে খেয়েছো নীরাপু? পর মুহূর্তে শুধাতে নিয়েই সরল কণ্ঠে বলল, আপু না ভাবি। এখন তো ভাবি হও আমার, মনে থাকে না? শেষ কথাটা বলে ঠোঁট উল্টে হাসলো আয়ন। মাথা ঘুরিয়ে টি টেবিলের দিকে ইশারা করে বলল, এখানে তোমার খাবার রাখা, রঞ্জনদা পাঠিয়েছে, খেয়ে তারপর ঘুমাও। এটুকু বলে নীরার ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল আয়ন। খেলার মাঝপথে আবারও একবার তাড়া দিয়ে উঠল নীরা, কিন্তু খুব বেশি খেতে পারলো না। অল্প একটু মুখে দিতেই বুক পেটে চাপা দিয়ে ধরলো। নীরা মুখ কুচকে ফেললো। তখন কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আয়ন খেতে ভালো না? নীরা অল্প হাসলো। ঠিক সে সময় খাওয়া শেষ করে ঘরে এলো অন্তু। ঘরে ঢুকতে চোখাচোখি হলো। সারাদিন এই প্রথম মানুষটিকে দেখতে পেয়ে মনটা স্নিগ্ধ হয়ে এলো নীরার। অন্তু খুব স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল। বিছানার কাছাকাছি এসে আয়নের মাথাতে চাটি মেরে বলল, এটা তোর গেম খেলার জায়গা, যা ভাগ। আয়ন মুখ কালো করে বেরিয়ে গেল। পুরোটা সময় খাওয়া থামিয়ে তৃষ্ণার্ত চোখে অন্তুর দিকে চেয়ে থাকলো নীরা। বিষয় নিয়ে খেয়াল করলো অন্তুর ছোটখাটো কথার চুম্বকের মতো টানছে তাকে। অন্তুর অঙ্গিভঙ্গি, কুচকানো কপাল, সবাই যেন জাদুর মতো তীব্রভাবে মুগ্ধ করছে তাকে। অন্তু জগ থেকে পানি ঢেলে টি টেবিলে গ্লাস ভর্তি পানি নিয়ে নীরার পাশে বেড সাইডে রাখে। তারপর স্বাভাবিকভাবে নিচের জায়গায় গিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়ে। এক হাত বুকের ওপর রেখে অপর হাত কপালে আড়াআড়িভাবে রেখে চোখ বুঝলো। নীরা অন্তুর দিকে তাকিয়ে হতাশ দীর্ঘশ্বাস ফেললো। অন্তু কি আজও তার সাথে কথা বলবে না? এক বিছানে এত কাছাকাছি থেকেও কি বেপরোয়া অন্তুর। অভিমান গলবে না? প্রত্যাশিত ঘুমে একটু অনিয়ম করবে না?